আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15ই আশ্বিন 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বা একাদশ দ্বাদশ শ্রেণী আলিম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের জন্য সাহিত্য পাঠ থেকে পদ্যাংশ জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা এই পৃথিবীতে এক স্থান আছে। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কবিতাটি একটি পর্বেই শেষ করব, কিন্তু পর্বটি একটু বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর। বিখ্যাত কবি কুসুম কুমারী দাস এই কবিতা লিখেছিলেন। কবিতার নাম আদর্শ ছেলে। তো তিনি সেই যুগের বিখ্যাত কবি ছিলেন। আর এ হলো জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের বাবার নাম সত্যানন্দ দাস। এই সত্যানন্দ দাস ছিলেন এখন যে ব্রজমোহন কলেজ বলি আমরা, বরিশালের এই ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তৎকালীন বিএ পাস ছিলেন, তার মানে সুপরিবার বললেই চলে, জন্মগ্রহণ করেছিলেন। তো কুসুম কুমারী দাস যেমন কথা বলেছিলেন, তার ছেলে ঠিক তেমনই হয়েছেন। কথা কম বলতেন, কিন্তু কাজে তিনি অনেক বড় কিছু করে গেছেন। বাংলা সাহিত্যে 5 জন শ্রেষ্ঠ কবির মধ্যে তিনি কিন্তু একজন। কিন্তু তার যে কাব্যগ্রন্থ রূপসী বাংলার কবি হিসেবে আমরা চিনি, রূপসী বাংলা কাব্যগ্রন্থ, এটি প্রকাশ হয় জীবনানন্দ দাশের মৃত্যুর 5 বছর পরে। তো জীবনানন্দ দাস নামটা একটু খেয়াল করা দরকার। যদি একেবারেই মনে না থাকে তাহলে আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে, জীবনানন্দ দাস। আর দাস বানানটা হলো, এখানে যদি দেওয়া আছে তালব্যস্বর, আমরা অনেকে দ্বন্দ্বস্ব ব্যবহার করি। আমি একটা মেডেলে লেখা দেখেছি, মেডেল দেয় না, জীবনানন্দ দাস পুরস্কার, স্মৃতি পুরস্কার, সেখানে দাস বানানটা দ্বন্দ্বস্ব দিয়ে লেখা। জীবনানন্দ দাস কেন? যেই দেখুক সেই দুঃখ পাবে। তো এখানে দাস হলো বংশের দাস, বংশ বানান দাস, আর এটা হলো কৃতদাস, গোলাম। তো নামের একবারে বিশ্রী অবস্থা যদি দন্তস্ব দিয়ে লেখে, তো এগুলি খেয়াল করা উচিত। আর জীবনানন্দ দাস এখানে গোলমাল লাগিয়ে দেয় ছাত্ররা। জীবনানন্দ দাস 1899 সালে জন্মগ্রহণ করেন 17ই ফেব্রুয়ারি বরিশালে। এই 1899 সালে জন্মগ্রহণ করেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের ইংরেজ কবি, নোবেল পুরস্কার প্রাপ্ত কবি আর্নেস্ট হেমিংওয়ে। জন্মগ্রহণ করেন আমাদের বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তারপরে এই 1899 সালে জন্মগ্রহণ করেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম শিক্ষার্থী ফজিলাতুন্নেছা। তো 1899 সালে অনেক বিখ্যাত লোকের এই জন্ম। আমার মাথায় যতজনের নাম আসছে ততজন বললাম। আর কাজী নজরুল ইসলাম 1976 সালে মৃত্যুবরণ করেন। জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1954 খ্রিস্টাব্দে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায়। ট্রামটা হলো রাস্তায় চলে কিন্তু দেখতে ট্রেনের মতো, কিন্তু বাসের মতো রাস্তায় চলে, দেখতে ট্রেনের মতো অবিকল, এটা হলো ট্রাম। জীবনানন্দ দাশের কবিতায় আমরা প্রকৃতিকে খুব সোজাভাবে দেখি। এই প্রকৃতি প্রেম তার মধ্যে ছিল। তিনি যেরকম ঘাসের কবিতা লিখেছেন, তিনি পায়ে হাঁটতে খুব পছন্দ করেন। আমি তার জীবনী সংক্রান্ত একটা পত্রিকায় লেখা পড়েছি, সেখানে জানছি, তার জীবনী থেকে জানা যে তিনি হাঁটতে প্রচুর পছন্দ করতেন। তার সাথে কেউ থাকলে তিনি ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু তার ক্লান্তি ছিল না। মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং মৃত্যুবরণ করেন। কয়েকদিন হাসপাতালে ছিলেন। 22শে অক্টোবর কলকাতায় তিনি এই দুর্ঘটনার পরে 2-3 দিন জীবিত ছিলেন, পরে মৃত্যুবরণ করেন। তো কবির উপাধি, আসলে কবিকে ডাকা হয় তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, নির্জনতম কবি, চিত্র রূপময় কবি। চিত্র রূপময় কবি বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু। তো বুদ্ধদেব বসুকে আমরা জানি, বুদ্ধদেব বসু কিন্তু জীবনানন্দ দাশের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরাপালক, এরপরে ধূসর পাণ্ডুলিপি, তারপরে বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, তারপরে রূপসী বাংলা,
এরপরে মাল্যবান আছে, সুতীর্থ আছে, তার বিখ্যাত দুটি উপন্যাস, আর কবিতার কথা তার প্রবন্ধ সংগ্রহ। এই হলো মোটামুটি তার জীবনী। আরও জীবনী নিয়ে আমি ক্লাস তৈরি করি, সেখানে দেখা যাবে। তো আর একটা কথা না বললেই নয়, নিসর্গ প্রেম ছিল তার ভেতরে অনেক বেশি। নিসর্গ বলতে বোঝায় পৃথিবীর ভালোবাসা, এটা তার ভেতরে অনেক বেশি ছিল। তিনি মৃত্যুর আগে কিন্তু বলেছিলেন যে, ডাক্তার মশাই আমি কি আর বাঁচবো না? মৃত্যুর আগের দিন বলেছিলেন, তার মানে তার বাঁচার প্রবল আগ্রহ ছিল। আমরা জানি বাঁচার আগ্রহ সবারই আছে, কিন্তু জীবনানন্দ দাশ, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে, জীবনানন্দ দাশ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে আছে সুকান্ত ভট্টাচার্য, এই চারজন কবি মনে হয় বাংলা সাহিত্যে আরও কিছুদিন বেঁচে থাকলে অনেক বেশি উন্নত হতো বাংলা সাহিত্য। তো চলে যাচ্ছি কবিতায়। তার কবিতায় যেরকম প্রকৃতি প্রেম ফুটে উঠেছে, এটা কিন্তু অন্য কবির ভিতরে দেখা যায় না। আর একজন আছে আমাদের কাছের কবি, ঘরের কবি, পল্লী কবি জসিমউদ্দিন। তারটা হলো ঘরের, আমার মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা। আর এই জীবনানন্দ দাশের কথা হলো আমাদের বাইরের, আমার হিজল গাছের কথা, আমার তাল গাছের কথা, আমার বেল গাছের কথা, আমার কৃষ্ণচূড়া গাছের কথা, এমনকি বাবলা গাছের কথা, বিভিন্ন প্রাকৃতিক। ঠিক আছে, তো কবিতায় চলে যাই। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। এই পৃথিবীর স্থানটা কি? আমাদের যে বাংলাদেশ মাতৃভূমি। কবির চোখে সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, মমতা রসে সিক্ত, আর্দ্র কিন্তু বিষণ্ণ দেশ বাংলাদেশ। বিষণ্ণ অর্থ হলো, এখানে করুণ শব্দের অর্থ হলো বেদনাপূর্ণ। বেদনাপূর্ণ বলতে এখানের মানুষগুলো শারীরিকভাবে, অবকাঠামোগত দিক থেকে তারা একটু দুর্বল, কিন্তু নদীমাতৃক দেশ হওয়ার কারণে তাদের মনটা কিন্তু নরম, এবং এখানে বৃষ্টিপাত বেশি হয়। সেই দিকগুলো বিবেচনা করে তার ভাষায় সবচেয়ে সুন্দর করুন। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। মধুকুপি ঘাস, আমি চিত্র দেখাতে পারছি না, মধুকুপি ঘাস ছোট ছোট গোল রঙিন মধুকুপি ঘাস বলা হয়েছে সবুজ ডাঙা ভরে আছে। মানে পৃথিবীর, আমাদের বাংলাদেশে সবুজে সবুজে চারিদিকে, ডাঙা মানে হলো শুকনো জায়গা, ভরে আছে কি? সবুজে। আর মধুকুপি ঘাসে অবিরল, মধুকুপি ঘাস ছোট, বলছি লাল রঙা, অবিরল মানে বিরামহীন, সব সময় এটা ভরে থাকে। সেখানে গাছের নাম, এখানে একটা বিশেষ বিষয় আমি খেয়াল করছি কবির, সেখানে গাছের নাম। আমাদের প্রাকৃতিক যে অবস্থা, প্রাকৃতিক অবস্থা দিন 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 ধ্বংস হয়ে যাচ্ছে। সেই দিক বিবেচনা করে দেখা যায় যে কবি যে যত গাছের নাম প্রাকৃতিক দৃশ্যের কথা বলেছেন, যেমন আমি যদি হাঁস হতাম, তার একটা কবিতা আছে, কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এই যে কলমি, এক সময় যারা এখন এই শহরে যারা বাস করে তারা কিন্তু কলমিলতা চেনে না, তাহলে কবির এই কবিতা এক সময় দেখবে যে কলমিলতা চিনিয়ে দেবে মানুষকে। এখানে সেখানে গাছের নাম এখানে বলছেন কবি, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। জারুল হলো বেগুনি রঙের ছোট ফুল ফোটে, ধূসর বাকল বিশিষ্ট, এটা হলো জারুল গাছ। আর কাঁঠাল গাছ আমরা সবাই চিনি, কিন্তু অশ্বত্থ আর বট নিয়ে আমরা প্যাঁচ লাগাই দিই। অশ্বত্থ হলো আমরা যেটাকে বট বলি আর কি, অনেক লম্বা হয়, দুঃখিত, অনেক লম্বা হয়, পানের পাতার মতো, যেটা এইটা হলো অশ্বত্থ। আর বট, যেটা বট ফল পাখিতে খায়, সেটা হলো বট, এটার পাতাটা একটু শক্ত থাকে। ঠিক আছে, এটা হাট বাজারেও দেখা যায় প্রায়, বিশেষ করে ঢাকার আশুলিয়ার, সাভারের আশুলিয়ার গরুরহাটে এই বট গাছ অনেক ছিল। আর স্কুলের পাশে আশেপাশে এখনো কিন্তু এই অশ্বত্থ গাছ আছে। নাটার, অশ্বত্থ, বট, জারুল, হিজল। হিজল গাছটা বর্ষাকালে ফুল ফোটে, ফুলটা অনেক সুন্দর, মানে নজর কাড়া সুন্দর। আর ফলগুলো ছোট ছোট অনেক শক্ত ফল ফোটে, লম্বা, এরকম একটু লম্বা ধরনের ফুলের ইটা থাকে, আর ছোট ছোট ফুল ফোটে, অনেক সুন্দর ঘেরান। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। এখানে নাটা বলতে বোঝায় গোলাকার ক্ষুদ্র ফল বা তার বীজ, লতা করঞ্চ। এখন লতা রং করঞ্চ এখানে
সূর্যের সাথে নাটার রঙের মতো জাগিছে অরুণ, মানে নাটা ফুলের রং যেভাবে অরুণ মানে সূর্য, সূর্যটাও ঠিক সেভাবেই উঠছে। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে। গঙ্গা আমরা জানি গঙ্গার জলকে পবিত্র বলা হয়। বারুণী হলো বারুণানী, মানে সমুদ্রের দেবতার নাম হলো বরুণ, তার স্ত্রী হলো বারুণী, ইনি হলো সমুদ্রের দেবী। গঙ্গাসাগরের বুকে সেখানে বরুণ, বরুণ হলো জলের দেবতা। এখানে বাংলাদেশের বাংলার প্রভাত সৌন্দর্য, বিশেষ করে রহস্যময়তা আঁকতে গিয়ে তিনি এই করমচা ফুলের কথা উল্লেখ করেছেন, লাল সূর্যের আলো বিচ্ছুরণের সাথে মিল করেছেন। আর বারুণী হলো বলছি বরুণের স্ত্রী, জলের দেবী, তার কথা উল্লেখ করেছেন, তিনি জলে বাস করেন। এখানে মূলত আশীর্বাদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি তাকে নিয়ে এসেছেন কবিতায়। সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। তো কর্ণফুলী আমরা জানি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী, আর ধলেশ্বরী এখন তেমন একটা নাই, শুকিয়ে গেছে আমি যতটুকু জানি। পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল, এই যে জল অবিরল মানে বিরমহীন জল দেয় কে? বরুণ। সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। জলাঙ্গি হলো জল অঙ্গে ধারণ করে যে। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে শঙ্খচিল, একটু খেয়াল করি, সেখানে বারুণী থাকে অবিরল জল দেয় না, জলে পরিপূর্ণ এই দেশের অসংখ্য নদী নালা স্রোতধারার প্রাণ ঐশ্বর্য। আর সেই চিত্র আঁকতে গিয়ে তিনি এই দুটি লাইন উল্লেখ করেছেন। আর একটা হলো সেখানে শঙ্খচিল পানের বরের মতো হাওয়ায় চঞ্চল, এটা খেয়াল করতে হবে। পানের বরজে যখন হাওয়া দিয়ে যায় তখন এটা কেঁপে কেঁপে ওঠে, আর শঙ্খচিল যখন উপরে ভাসে হাওয়ায় ভাসে তখন কিন্তু এটা কেঁপে কেঁপে ওঠে। এইটার সাথে তিনি কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন, বলেছেন সেখানে শঙ্খচিল পানের বরের মতো হাওয়ায় চঞ্চল, জীবন ও প্রকৃতির ঐক্যের কথা তিনি বলেছেন। জীবন ও ঐক্যের কথা তার কবিতা এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে। সেখানে লক্ষ্মীপাচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। এখন এখানে কে কি অর্থ বললো, এখানে আমার কাছে একটা ভালো যুক্তি আছে। অস্ফুট তরুণ, জীবন আর প্রকৃতির ঐক্য, তিনি সংহতিতে বাংলাদেশ একাকার, এটা বলতে গিয়ে পানের বরজে হাওয়ায় সে চঞ্চলতা জেগে ওঠে, চঞ্চলতা ওই আকাশের শঙ্খচিলের সাথে মিল করেছে। এখানে বলছেন যে ধানের গন্ধের মতো লক্ষ্মী পেঁচাও মিলেমিশে থাকে প্রকৃতির একান্ত পরিবেষ্টনীতে। কিন্তু এখানে আর একটা যুক্তি হলো, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে ধান উৎপাদন অনেক বেশি হয়, আমরা জানি বিশ্বের চতুর্থ ধান উৎপাদনে বাংলাদেশ। তো এখানে অনেক ধান ফলে, ধান আমরা গ্রাম অঞ্চলে গোলা বানায় রাখি, গোলা বানায় চাটি দিয়ে গোলা বানায় এরকম গোল করে, পেঁচা কিন্তু ওই ধানের ভেতরে এসে বাস করে। এটা আমার নিজের জানা কথা, নিজের দেখা কথা, মা বাবা দাদা দাদির কাছে শুনলেও, মানে এখানে আমাদের ঐতিহ্যের কথা কবি অনেক চমৎকার করে তুলে ধরেছেন এই লাইনে। সেইখানে লক্ষ্মীপাচা ধানের গন্ধর মতো অস্ফুট তরুণ, অর্থাৎ ধানের গোলার ভিতরে লক্ষ্মীপাচা এসে ধানের গন্ধ নেয়, বাস করে ধানের গোলার ভিতরে, আমাদের ঐতিহ্য বর্ণনা করেছেন। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, এখানে হলো আমাদের সবুজ প্রকৃতির বর্ণনা করেছেন। লেবু গাছ কিন্তু আমরা কাজলা দিদি কবিতায় দেখি যে যতীন্দ্রমোহন বাগচি বলেছেন, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুমাসে না একলা জেগে রই। এখানেও কিন্তু লেবু গাছের কথা তুলে ধরেছেন। আর কবি আবার এখানে তুলে ধরেছেন সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। এটা একটা চমৎকার দৃশ্য, একদিকে লেবু গাছের সবুজ আর একদিকে ঘাসের সবুজাব, এই দুটো মিলে চমৎকার একটা দৃশ্য। কখনো গুগলে সার্চ দিয়ে দেখবে, অনেক চমৎকার দৃশ্য। এখানে আমাদের প্রকৃতির সবুজাব দৃশ্যের কথা কবি তুলে ধরেছেন। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, এখানে আমাদের সর্ষে ফুল, তারপরে আছে আমাদের ধান ক্ষেতের, ধান ও সর্ষে ক্ষেতের যে
হলুদটা, ধান যখন পাকে, এটা আমাদের ঐতিহ্য, ধান পাকলে হলুদ হয়ে যায় চারিদিকে। সর্ষে ফুল যখন ফোটে, সর্ষে গাছে ফুল ফোটে, তখন চারিদিকে হলুদাদা দেখা যায়। তাই এটাকে রূপসী শাড়ির সাথে তুলনা করেছেন, মনে হয় যেন আমাদের প্রকৃতিতে হলুদের শাড়ি বিছিয়ে দেওয়া হয়েছে। শঙ্খমালা নাম তার, এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে, তারে আর খুঁজে তুমি পাবে না কো, বিশালাক্ষী দিয়েছিল বর। অর্থাৎ শঙ্খমালা নাম তার, এখানে শঙ্খমালা বলতে কি বোঝানো হয়েছে, তাই না? শঙ্খমালা হলো, এটা বিশেষ করে মাল্টিমিডিয়া ক্লাসে সুন্দর দেখানো যায় আর কি। শঙ্খমালা নাম তার। শঙ্খ একটা আছে শঙ্খমালা দেবী, আর একটা আছে শঙ্খমালা। শঙ্খ হলো একটা শামুক জাতীয় বিশেষ জীব আছে, এটা শঙ্খ, এটা মারা গেলে শঙ্খ হয়ে যায় আর কি। শামুক, শামুকের খোল হতো, শামুক মারা গেলে তখন ওইটা কাজে লাগে, সেইটা হলো শঙ্খ। শঙ্খমালা নাম তার, এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে, তারে আর খুঁজে পাবে না গো তুমি, তুমি পাবে না গো। অর্থাৎ এই যে আমাদের প্রাকৃতিক যে ভাবধারা, এটা তুমি পৃথিবীর আর কোথাও পাবে না। এই জন্য কিন্তু বলেছেন এই পৃথিবীতে এক স্থান আছে, সেই স্থান কিন্তু বাংলাদেশ। বিশালাক্ষী দিয়েছিল বর, বিশালাক্ষী বলতে এখানে দুর্গা দেবীকে বোঝানো হয়েছে। তিনি বর দিয়েছেন বলেই বাংলাদেশটা এত সুন্দর সবুজে ফুটে উঠেছে। তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। নীল বাংলার ঘাস আর ধানের ভিতর, এখানে আসলে বিশালাক্ষী সম্পর্কে আরেকটু বলি। যে নারীর চোখ টানা টানা থাকে তাকে বলা হয় বিশালাক্ষী, আয়তলোচনা। কিন্তু এইখানে আয়তলোচনা দেবী আমাদের দুর্গাকে বোঝানো হয়েছে, দুর্গাকে বোঝানো হয়েছে। এখন এখানে আরেকটু দেখি, একটা লাইন আমি ফেলে এসেছি। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন এক ধরনের গুবরে পোকা, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, লাল ফোটা ফোটা থাকে, এইটার কথা বলেছে। সন্ধ্যার বাতাসে এটা উড়ে যায়, বিশেষ করে ধানের উপরে থাকে। অর্থাৎ যখন ধান সবুজ দৃশ্য ধারণ করে, বিশেষ করে এটা আসলে আমরা যে ইরি ধান রোপণ করি সেটা না, আমন ধানের উপরে থাকে। কিন্তু আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য বর্ণনা করেছেন, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। তাহলে এই যে দৃশ্যটা, এটা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই কবি এটাকে বলেছেন যে এটা বিশালাক্ষী বর দিয়েছে বলেই এটা সম্ভব। সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। কোথায় জন্মেছে? নীল বাংলার ঘাস। আমাদের আকাশে তো সবুজ বরণ, গাছের পাতা নীল, তার মানে হলো আকাশের রং নীল আর গাছের পাতা সবুজ। এই নীল বাংলা, আমরা ঘুম থেকে জাগলেই নীল আকাশ দেখি। আর ধানের ভিতর, ধানটা কিন্তু সবুজ রং। এই দুইটার সাথে তুলনা করে প্রকৃতির সৌন্দর্যটা তিনি ফুটিয়ে তুলেছেন। এই হলো কবি জীবনানন্দ দাশের এই পৃথিবীতে এক স্থান আছে। এখানে আমরা একটু সুন্দর করে বলি যে কবির কথাটা কি। আমরা যখন ঘুম থেকে উঠি তখন দেখি সূর্য জেগে ওঠে। এই সূর্যের আলোটা যখন পৃথিবীতে পড়ে তখন এই ঘাসের মাথায় ছোট ছোট শিশিরের কণা দেখা যায়, এটার যে দৃশ্য। এরপরে চারিদিকে নদীমাতৃক দেশ হওয়ার কারণে আমাদের ধান, আমাদের ফুল, আমাদের কলমিলতা, এই আমন ধানের মাথায় আমাদের গুবরে পোকা যেটা বলি সুদর্শন, এটা কিন্তু থাকে, তাই না? তারপরে আমাদের ঐতিহ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে ধানের ভিতরে, ধানের সাথে এই যে পেঁচার কথা বলেছেন, পেঁচা কিন্তু ধানের গোলার ভিতরে বাস করত। এখানে আমাদের ঐতিহ্য বর্ণনা করেছেন। যখন শীতকালটা চলে আসে তখন মানুষের চারিদিকে সর্ষে ফুল বুনিয়ে দেয়, বুনট করে। আবার ধান যখন পাকে তখন চারিদিকে একটা হলুদ রং ধারণ করে। এই সর্ষে ফুল, আর আসলে ধানেরটা অত হলুদ না, সর্ষে ফুলেরটা একদম পুরোপুরি হলুদ। মনে হয় যে রূপসী শাড়ির যে কোনো হলুদ শাড়ি পরে সেভাবেই এটা বিছিয়ে রেখেছে আমাদের প্রকৃতির উপরে। আর এটা আর কোথাও পাওয়া যাবে না। শঙ্খমালা নামটা, এটা বিশালাক্ষী বর দিয়েছিল বলে এটা সম্ভব। আর সবুজ শ্যামলভাবে আমাদের এই বৈচিত্র্য ফুটে উঠেছে, অনুপম সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এটা পৃথিবীতে কখনোই শেষ হবে না, এটা কখনোই ফুরায় না। এই জন্য কিন্তু কবি অষ্টম শ্রেণীর পাঠ্যতালিকায় একটা কবিতা আছে যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় ভোরের কাক হয় না, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে।
তো আমরাও আবার এই সুন্দর পৃথিবীতে আমাদের আর জন্ম হবে না জানি, আমাদেরও আবার ফিরে আসতে ইচ্ছে হয়। কবির কথার সাথে আবার আসিব ফিরে এই বাংলায়। তো আশা করছি তোমরা এই কবিতাটা থেকে উপকৃত হবে আমার এই লেকচার থেকে। এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি। করুণ অর্থ আসলে বেদনাপূর্ণ। করুণ অর্থ কি? বেদনাপূর্ণ। আর এদিকে অবিরল অর্থ হলো বিরামহীন, বিরামহীন। আর জারুল, জারুলটা বলতে বোঝায় বেগুনি রঙের ফুল, বেগুনি রঙের ছোট ফুল ফোটে ধূসর বাকল বিশিষ্ট। বেগুনি রঙের ছোট ফুল ফোটে জারুল গাছে এবং এটার ধূসর বাকল থাকে, এটা লিখলাম না, ঠিক আছে। আর অরুণ অর্থ হলো সূর্য। এরপরে বরুণ, বরুণ অর্থ হলো জলের দেবতা, জলের দেবতা। আর বিশালাক্ষী দুর্গা দেবী, দুর্গা দেবী। অস্ফুট ফোটেনি এমন, অস্ফুট ফোটেনি এমন। নাটা, নাটা হলো লতা করঞ্চ, লতা করঞ্চ, ঠিক আছে, লতা করঞ্চ নাটা। সেখানে লক্ষ্মী বাচ্চা ধানের গন্ধর মতো অস্ফুট তরল। জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতির এবং আমাদের প্রকৃতির সাথে যে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যের অনেক মিল পাওয়া যায় এখানে। কেন? হয়তো শুনিবে এক লক্ষ্মী বাচ্চা ডাকিতেছে শিমুলের ডালে, এটাও তো তার কবিতায় পাওয়া যায়। তো প্রকৃতির সৌন্দর্য প্রেম মানুষের মনে জেগে উঠুক এবং তোমরা ভালো সুস্থ জীবনযাপন করো। আজকে এই পর্যন্ত, আবার কোনো এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।